গল্প শেষ বিকেলের ছায়া। শহরের এই পুরনো অংশটায় সময় যেন একটু অন্য নিয়মে চলে। ইট সুরকির জীর্ণ দেয়ালে দেয়ালে শ্যাওলা পড়া পুরনো জমিদার বাড়ি আর ঘিঞ্জি শুরু গলির মোড়ে আরিয়ানের ছোট্ট চায়ের দোকানটা ছিল এক অদ্ভুত আশ্রয়ের মতো। দোকানটা আধুনিক ক্যাফেগুলোর মতো জাঁকজমকপূর্ণ বা চটকদার নয়, কিন্তু কাঠ আর টিনের তৈরি এই ছোট্ট ঘরটায় একটা চেনা ছিল। প্রতিদিন সকালে যখন কেটলির ধোয়া বাতাসে মিশে যেত, আরিয়ান তখন খবরের কাগজের পাতায় চোখ রাখত, কিন্তু তার মন ও চোখ পড়ে থাকত গলির মোড়ের সেই চেনা পথটায়, যে পথ ধরে প্রতিদিন কেউ একজন হেঁটে যায়। আরিয়ান ছেলেটা ভীষণ চাপা স্বভাবের। তার চোখের গভীরে সবসময় একটা শান্ত নীরবতা খেলা করত, যেন সে কোনো এক অতল সমুদ্রের রহস্য বুকে চেপে রেখেছে। সে খুব বেশি কথা বলতো না, নিজের ভালো লাগা বা খারাপ লাগাগুলো কাঠে কয়লার আগুনের চায়ের লিকারের মতোই ফুটিয়ে তুলত। কিন্তু সে মানুষের চোখের ভাষা, বিশেষ করে একজনের চোখের ভাষা খুব নিখুঁতভাবে পড়তে পারত। সে আর কেউ নয়, রূপকথা। আরিয়ান তাকে ভালোবাসে শুধু রূপা বলে ডাকত। রূপা ছিল আরিয়ানের ঠিক বিপরীত, চঞ্চল প্রজাপতির মতো ডানা মেলে উড়ে বেড়ানো এক তরুণী, যার হাসিতে পুরো গলিটা এক মুহূর্তে আলো হয়ে যেত, আর যার মন খারাপের মেঘে আরিয়ানের আকাশেও অন্ধকার নেমে আসত। আরিয়ান রূপাকে ভালোবাসত। এই ভালোবাসা একদিন বা দুদিনের নয়, বছরের পর বছর ধরে বুকের বাম পাশে সযতনে লালন করা এক পবিত্র অনুভূতি। কিন্তু আরিয়ান কখনো মুখ ফুটে সেই কথা রূপাকে বলতে পারেনি। এক তীব্র ভয় তাকে তাড়া করে বেড়াত। যদি রূপা ভুল বোঝে, যদি এই বন্ধুত্ব নামক শেষ আশ্রয়টুকুও হারিয়ে যায়। কারণ রূপার কাছে আরিয়ান ছিল শুধুই তার জাস্ট ফ্রেন্ড, তার জীবনের সবচেয়ে নিরাপদ এবং বিশ্বস্ত বন্ধু। রূপার জীবনে আরিয়ান সব থেকে বিশ্বস্ত বন্ধু হলেও রূপার মনের আকাশে অন্য একজন রাজপুত্র ডানা মেলেছিল। তার নাম ফাহিম। উচ্চবিত্ত পরিবারের ছেলে, দামি পারফিউমের তীব্র গন্ধ, চকচকে স্পোর্টস কার আর মুখে মায়াবী ও চটকদার কথার এক অদ্ভুত জাদু ছিল তার। রূপা ফাহিমকে অন্ধের মতো বিশ্বাস করত, তার প্রতিটি কথাকে নিজের জীবনের ধ্রুবতারা মনে করত। ফাহিম তাকে যে রঙিন পৃথিবীর স্বপ্ন দেখাতো, রূপা সেই স্বপ্নগুলাকে নিজের চোখের পাতায় সাজিয়ে রাখত। প্রতিদিন বিকেলে রূপা যখন আরিয়ানের দোকানের সামনে কাঠের ব্রেঞ্চে এসে বসত এবং ফাহিমের দেওয়া দামি উপহার কিংবা ফাহিমের বলা সুন্দর সুন্দর রোমান্টিক কথাগুলোর গল্প শোনাতো, আরিয়ানের বুকের ভেতরটা তখন চুরমার হয়ে যেত। আরিয়ান ফাহিমের দেওয়া দামি কফি আর 3 স্টার রেস্তোরাঁর গল্পের বিপরীতে রূপাকে নিজের হাতে বানানো স্পেশাল 1 কাপ দুধ চা এগিয়ে দিত। রূপা চায়ে চুমুক দিয়ে বলতো, জানিস আরিয়ান, ফাহিম না একদম অন্যরকম। ও আমাকে কত ভালোবাসে। ও বলেছে খুব শীঘ্রই আমাকে ওদের বাড়ি নিয়ে যাবে। আরিয়ান ফাহিমকে 2 একবার দূর থেকে দেখেছে। সেই চকচকে অবয়বের আড়ালে আরিয়ান স্পষ্ট দেখতে পেত একটা চরম অহংকারী, ভণ্ড আর স্বার্থপর রূপ। সে বুঝতে পারত ফাহিমের কাছে রূপা কোনো পবিত্র ভালোবাসা নয়, বরং একটা সাময়িক ভালো লাগা মাত্র। কিন্তু রূপার চোখের সেই অন্ধ ভালোবাসা দেখে সে কোনো দিন এই সত্যটা মুখে আনতে পারেনি। আরিয়ান শুধু রূপার হাসি মুখটা দেখার জন্য নিজের ভেতরের কান্নাটাকে এক চিলতে হাসির আড়ালে লুকিয়ে রাখত আর মনে মনে বলতো, রূপা, তুই যার মধ্যেই সুখ খুঁজে পাচ্ছিস না কেন, দিন শেষে তোর মুখে এই হাসিটুকু যেন সারা জীবন থাকে।
তোর বিশ্বাসের জগৎটা যেন কোনো দিন না ভাঙে। সেদিন সকাল থেকেই আকাশটার মন ভালো ছিল না। ধূসর কালো মেঘে ঢাকা ছিল পুরো শহর। বাতাসে একটা গুমোট ভাব, ধুলোবালি উড়ছিল চারদিকে, যেন কোনো এক বড় ঝড়ের পূর্বাভাস দিচ্ছে প্রকৃতি। কিন্তু রূপার মনে তখন বসন্তের হাওয়া। সেদিন সে খুব যত্ন করে সেজেছিল। একটা গাঢ় নীল রঙের সুতি শাড়ি পরেছিল, কপালে একটা ছোট্ট কালো টিপ আর চোখে ঘন কাজল। আরিয়ানের দোকানের সামনে এসে রূপা যখন দাঁড়ালো, আরিয়ানের হাতের চায়ের চামচটা পলকের জন্য থমকে গিয়েছিল। তার মনে হলো রূপাকে যেন আজ পৃথিবীর সবচেয়ে সুন্দর রূপসী লাগছে। রূপা চঞ্চল গলায় তার শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বলল, কিরে আরিয়ান, হা করে কি দেখছিস? কেমন লাগছে আমাকে বল। আজ ফাহিমের সাথে দেখা করতে যাচ্ছি। ও বলেছে আজ আমাকে একটা বিশেষ সারপ্রাইজ দেবে। হয়তো আমাদের সম্পর্কের কথা ওর বাড়িতে জানাবে আজ। আমি খুব এক্সাইটেড। আরিয়ান নিজের বুকের ভেতরের তীব্র রক্তক্ষরণ আড়াল করে একটা মলিন হাসি হাসল। সে কেটলিটা নামিয়ে রেখে শান্ত গলায় বলল, খুব সুন্দর লাগছে রূপা, ঠিক যেন আকাশের সেই নীল মেঘের মতো। তবে সাবধানে যাস। দেখছিস না আকাশটার অবস্থা ভালো না। যে কোনো সময় ধূলিঝড় আর বৃষ্টি নামতে পারে। ছাতাটা সাথে নিছিস তো? রূপা আরিয়ানের সতর্কবার্তাকে একগাল হেসেই উড়িয়ে দিল। সে বলল, আরে ফাহিম আছে না, ওর গাড়ি থাকতে আমার ছাতার কি দরকার? তুই বড্ড শেখেলে আরিয়ান। এই বলে সে চঞ্চল পায়ে রিকশার দিকে হেঁটে চলে গেল। আরিয়ান অপলক দৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর মনের কোণে এক অজানা আশঙ্কা খসখস করতে লাগলো। সে জানতো না রূপা আসলে কোনো আনন্দের দিকে যাচ্ছে না, সে যাচ্ছে তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নের মুখোমুখি হতে। শহরের এক কোণে, যেখানে সাধারণ মানুষের আনাগোনা কিছুটা কম, সেখানে একটা নিরিবিলি লেক সাইড পার্কের একদম শেষ মাথায় ফাহিম আর রূপা বসেছিল। চারদিকে বড় বড় গাছ, বাতাসে পাতার খসখস শব্দ। পার্কের এই অংশটা দুপুরের দিকে প্রায় জনমানবহীন থাকে। রূপার চোখে তখন আগামী জীবনের রঙিন স্বপ্ন। সে ফাহিমের হাতটা নিজের দুই হাতের মুঠোয় নিয়ে নরম ও আকুল গলায় বলল, ফাহিম, আমাদের সম্পর্কের কথা এবার তোমার বাড়িতে বলো না। আমি এভাবে লুকিয়ে দেখা করতে পারছি না। বাড়িতে আব্বু আমার বিয়ের জন্য পাত্র দেখছে। আমার খুব ভয় করে ফাহিম, যদি আমরা আলাদা হয়ে যাই। ফাহিম রূপার হাতটা আলগা করে দিয়ে পকেট থেকে ফোনটা বের করলো। সে স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুটা বিরক্তকর সুরে বলল, আরে রূপা, এত তাড়াহুড়ো কিসের? আমার কেরিয়ারটা সেট হতে দাও। আব্বুর বিজনেসটা একটু বুঝে নেই। তাছাড়া আমাদের ফ্যামিলির একটা স্ট্যাটাস আছে। হুট করে বললেই তো হয় না। সময় আসুক, সব হবে। এখন এই সুন্দর পরিবেশটা নষ্ট না করে একটু চিল করো তো। ফাহিমের এই এড়িয়ে যাওয়ার স্বভাব আর ঠান্ডা কণ্ঠস্বর রূপার মনে এবার বেশ বড় একটা খটকা জাগালো। সে একটু দমে গেল। তার মনে হলো ফাহিম কি সত্যি তাকে বিয়ে করতে চায়, নাকি সবটাই অভিনয়। ঠিক তখনই তাদের ভাবনার জগৎ উলটপালট করে দিয়ে সেই নির্জন জায়গায় ঝোপের আড়াল থেকে হাজির হলো তিন চারজন স্থানীয় বখাটে যুবক। তাদের চোখে মুখে কুৎসিত চাহনি, চলায় মাস্তানির ভাব আর হাতে জ্বলন্ত সিগারেট। পার্কের সেই কোণটা মুহূর্তের মধ্যে এক থমথমে রণক্ষেত্রে পরিণত হলো। বখাটেদের একজন রূপার দিকে তাকিয়ে একটা নোংরা শীষ দিল এবং আপত্তিকর মন্তব্য করে বসল, কিরে ভাইয়া, একা একা এত সুন্দর মাল নিয়ে নির্জনে বসে আসিস? আমাদের একটু ভাগ দিবি না? আমরাও একটু গল্প করি। ফাহিম প্রথমে নিজের আভিজাত্য ও অহংকার দেখানোর জন্য উঠে দাঁড়িয়ে
একটু কড়া গলায় বলল, এই তোমরা কারা? ভদ্রভাবে চলে যাও এখান থেকে। চেনো আমাকে? আমার বাবাকে জানো? এক ফোনে কিন্তু পুলিশ এসে তোদের তুলে নিয়ে যাবে। মাস্তানদের লিডার কুৎসিত এক হাসি দিয়ে এগিয়ে এলো এবং এক ঝটকায় ফাহিমের দামি শার্টের কলার চেপে ধরল। তোর বাপের নাম দিয়ে কি করবো রে শালার পুত? এখানে কোনো পুলিশ আসবে না। হিরোগিরি দেখাস? এই মেয়েকে রেখে তুই কেটে পড়, নইলে এখানে তোকে পুঁতে ফেলবো। এই বলে সে ফাহিমের গালে একটা চর কষালো। রূপা ভয়ে ফাহিমের পেছনে গিয়ে লুকালো। তার শরীর তখন থর থর করে কাঁপছিল। সে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল এবং ভাবছিল, ফাহিম এখন তাকে রক্ষা করার জন্য মাস্তানদের উপর চড়াও হবে। কিন্তু বাস্তব ছিল অত্যন্ত নিষ্ঠুর। চর খাওয়ার পর ফাহিমের মুখে ভয়ের চোটে ফ্যাকাশে হয়ে গেল। তার সমস্ত তথাকথিত পৌরুষ, অহংকার আর বড় বড় কথা মুহূর্তের মধ্যেই বাতাসে মিলিয়ে গেল। মাস্তানদের বাকি দুজন যখন রূপার হাত ধরে টান দিতে গেল, তখন ফাহিম এক চরম ও অবিশ্বাস্য কাজ করে বসল। সে রূপাকে বাঁচানোর কোনো চেষ্টাই করল না, উল্টো মাস্তানদের হাত থেকে নিজেকে কোনো মতে ছাড়িয়ে নিয়ে রূপাকে ওখানেই ফেলে এক দৌড়ে পার্কের পেছনের ঘের দিয়ে পালিয়ে গেল। রূপা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। যে মানুষকে সে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে, যে মানুষের বুকে সে মাথা রেখে নিরাপদ বোধ করত, সেই মানুষটা তাকে 4 জন জানোয়ারের সামনে একা ফেলে নিজের জীবন বাঁচাতে কুকুরের মতো পালিয়ে গেল। রূপার মুখ থেকে শুধু একটা আর্তনাদ বের হলো, ফাহিম, আমাকে ফেলে যেও না, বাঁচাও। কিন্তু ফাহিম তখন অনেক দূরে। তার স্পোর্টস কারের স্টার্ট দেওয়ার এবং চাকার কর্কশ আওয়াজ পাওয়া গেল দূর থেকে। মাস্তানেরা রূপাকে ঘিরে ধরল। তাদের কুৎসিত ও পৈশাচিক হাসিতে পার্কের বাতাস ভারী হয়ে উঠল। রূপা মাটিতে পড়ে গিয়ে পেছনের দিকে সরার চেষ্টা করছিল। একজন মাস্তান রূপার শাড়ির আঁচলটা খপ করে ধরে টান দিল। রূপা তখন মাটিতে বসে পড়ে চোখ বন্ধ করে ফুঁপিয়ে কাঁদছিল আর নিজের নিয়তিকে অভিশাপ দিচ্ছিল। সে ভাবছিল তার সম্মান আর জীবন আজ এখানে শেষ হয়ে যাবে। এই নরপশুদের হাত থেকে তাকে বাঁচানোর মতো কেউই নেই। ঠিক তখনই এক বজ্রকণ্ঠের আওয়াজ বাতাসে ভেসে এলো, খবরদার, আর একটা হাতও যদি ওর গায়ে উঠেছে তবে হাত কেটে নদীতে ভাসিয়ে দেব। রূপা চমকে উঠে চোখ খুলে দেখল চশমা পরা সাধারণ একটা শার্ট গায়ে জড়ানো আরিয়ান সেখানে এসে দাঁড়িয়েছে। আরিয়ানের চোখ দুটো তখন রাগে আগুনের মতো জ্বলছিল। সে আর সেই শান্ত চাপা স্বভাবের আরিয়ান নেই। রূপার বিপদে সে আজ এক রুদ্র মূর্তি ধারণ করেছে। আসলে আরিয়ান রূপাকে একা ছাড়তে পারেনি। সকালের সেই গুমোট আকাশ আর মনের এক অজানা আশঙ্কায় সে রূপার রিকশার পেছনে পেছনে কিছুটা দূরত্ব রেখে চলে এসেছিল। সে জানত ফাহিম ছেলেটা সুবিধার নয়। মাস্তানেরা আরিয়ানকে একা দেখে উপহাসের স্বরেই বলল, আরে আরে, একটা ফকিন্নি হিরো আসছে রে, মার শালারে। আরিয়ান কোনো মারামারি বা কুংফু জানত না, কিন্তু তার মনে ছিল রূপাকে রক্ষা করার এক অদম্য পবিত্র শক্তি। শহরের নির্জন পার্কে শুরু হলো এক অসম ও রক্তাক্ত লড়াই। আরিয়ান একা আর ওরা 4 জন সুঠাম দেহের মাস্তান। একজন আরিয়ানের মুখে ঘুষি মারল আর আঘাতে আরিয়ানের চোখের চশমাটা ভেঙে ছিটকে গেল। অন্য একজন একটা কাঠের লাঠি দিয়ে আরিয়ানের পিঠে আঘাত করল। কপাল ফেটে রক্তের তীব্র ধারা নামল তার চোখের পাশ দিয়ে। শার্টটা রক্তে লাল হতে শুরু করলো, কিন্তু আরিয়ান এক পাও পিছু পা হলো না। সে মার খেতে খেতেও মাস্তানদের উপর হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। নখ, দাঁত, হাত দিয়ে সে মাস্তানদের প্রতিহত করতে লাগলো।
রূপাকে ছুতে যাওয়ার অপরাধে সে মাস্তানদের লিডারের কলার ধরে পাথরের দেয়ালের সাথে আছাড় মারল, অন্যজনের হাত মুচড়ে দিল। আরিয়ানের এই নিজের জীবন বাজি রাখা রূপ, এই ভয়ঙ্কর হিংস্রতা দেখে মাস্তানেরা এবার কিছুটা ঘাবড়ে গেল। তারা ভাবেনি একটা সাধারণ চশমা পরা রোগা ছেলে কোনো মেয়ের জন্য নিজের জীবন এইভাবে বিলিয়ে দিতে পারে। আরিয়ান নিজের শরীরের সমস্ত শেষ শক্তি এক করে মাস্তানদের লিডারের বুকে এক লাথি মারল। লিডার মাটিতে পড়ে যেতেই আরিয়ান সেই সুযোগে রূপার দিকে হাত বাড়িয়ে দিল। আরিয়ান হাতটা তখন নিজের গরম রক্তে ভেজা ছিল। সেই রক্তাক্ত ও উষ্ণ হাতের মুঠোয় রূপার কাঁপতে থাকা হাতটা শক্ত করে চেপে ধরে আরিয়ান চিৎকার করে বলল, রূপা দৌড়াও, একদম থেমো না। তারা দুজনে পার্কের ঘেট দিয়ে বের হয়ে শহরের পুরনো গোলকধাঁধার মতো গলিপথ দৌড়াতে লাগলো। পেছনের মাস্তানেরা কিছুটা ধাওয়া করলেও আরিয়ানের সেনা গলির মোড়ে এসে তারা আর সুবিধা করতে পারল না। একসময় তারা ধাওয়া করা ছেড়ে দিল। আরিয়ান রূপাকে নিয়ে একটা পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির ভাঙা ছাদের নিচে এসে আশ্রয় নিল। ঠিক তখনই যেন প্রকৃতির সমস্ত ক্ষোভ উগরে দিয়ে আকাশ ভেঙে তীব্র বজ্রপাতের সাথে বৃষ্টি নামল। বাইরে বৃষ্টির শব্দে চারপাশ মুখরিত, কিন্তু সেই ভাঙা ছাদের নিচে তখন এক অদ্ভুত শ্বাসরুদ্ধকর নীরবতা। আরিয়ান দেয়ালের গায়ে হেলান দিয়ে জোরে জোরে হাঁপাচ্ছিল। তার কপাল থেকে রক্ত মিশে বৃষ্টির পানির সাথে নিচে গড়িয়ে পড়ছিল, শার্টটা রক্তে আর কাদায় মাখামাখি। সে নিজের ক্ষতের তীব্র যন্ত্রণার কথা ভাবছিল না। সে রূপার দিকে তাকিয়ে বেকুল হয়ে বলল, রূপা, তুই ঠিক আছিস তো? ওরা তোর কোনো ক্ষতি করেনি তো? কোথাও লেগেছে তোর? আমাকে বল। রূপা আরিয়ানের দিকে তাকিয়েছিল। তার চোখের জল আর বৃষ্টির জল এক হয়ে যাচ্ছিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। এতক্ষণের মৃত্যু ভয়, ফাহিমের দেওয়া চরম বিশ্বাসঘাতকতার ধাক্কা আর আরিয়ানের এই জীবন বাজি রাখা আত্মত্যাগ দেখে সে আরিয়ানের বুকের উপর আছড়ে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। রূপা কাঁদতে কাঁদতে আরিয়ানের ভেজা শার্টটা খামচে ধরে বলল, আরিয়ান, ফাহিম আমাকে ফেলে চলে গেল। ও কিভাবে পারলো আরিয়ান? ও তো আমাকে ভালোবাসার বড় বড় কথা বলতো। আমি তো ওকে বিশ্বাস করেছিলাম। ও একটা কাপুরুষ, ও একটা জঘন্য মানুষ। আমি কেন অন্ধ ছিলাম আরিয়ান? কেন? আরিয়ান রূপার মাথায় আলতো করে হাত রাখল। তার নিজের বুকেও তখন এক তীব্র মোচড়। সে বুঝছিল রূপার মনের ভেতরে বিশ্বাসের রঙিন কাচের জগৎটা কিভাবে এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। আরিয়ান রূপাকে নিজের থেকে একটু দূরে সরিয়ে এনে তার কাঁধে হাত রেখে তার চোখের দিকে তাকালো। তার ভাঙা চশমা ছাড়া চোখ দুটোতে তখন এক অন্যরকম গভীর মমতা আর সততা। সে শান্ত, গম্ভীর কিন্তু আবেগী কণ্ঠে বলল, রূপা, ভালোবাসা মুখ দিয়ে বলাটা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। দামি রেস্তোরাঁয় বসে গিফট দেওয়া আর হুড়খোলা গাড়িতে ঘুরে বেড়ানোটা ভালোবাসা নয়, ওটা হলো মোহ। যে কেউই চাইলেই বলতে পারে আই লাভ ইউ, কিন্তু মন থেকে ভালোবাসার জন্য কাউকে বিপদে নিজের বুক দিয়ে আগলে রাখার জন্য একটা সোচ্চা মন আর সাহস লাগে, যা সবার থাকে না। যে মানুষ বিপদের প্রথম ঝড়েই হাত ছেড়ে নিজের চামড়া বাঁচায়, সে কোনো দিন তোর ছিল না রূপা। সে শুধু নিজেকে ভালোবাসত, তোকে নিজের অহংকার প্রকাশের মাধ্যমে ভাবত। রূপা আরিয়ানের রক্তাক্ত মুখের দিকে অপলক তাকিয়ে রইল। এই সেই আরিয়ান যাকে সে প্রতিদিন অবহেলা করেছে, যার ভালোবাসাকে সে কোনোদিন পাত্তাই দেয়নি, যাকে শুধু জাস্ট ফ্রেন্ড বা বন্ধুর গণ্ডির মধ্যে আটকে রেখে অন্য পুরুষের গল্প করেছে। আর আজ যখন তার পুরো পৃথিবীটা মিথ্যে হয়ে গেল, তখন এই ছেলেটাই নিজের জীবনকে তুচ্ছ করে তাকে যমদূতের মুখ থেকে ছিনিয়ে নিয়ে এলো।
রূপার মনের ভেতরের সব ভুল ধারণা, সব মিথ্যে মোহের দেয়াল এক মুহূর্তে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। সে বুঝতে পারল আসল ভালোবাসা চটকদার কথায় থাকে না, তা থাকে এমন রক্তাক্ত ত্যাগে আর নিঃস্বার্থ আশ্রয়ে। বৃষ্টির বেগ কিছুটা কমলে আরিয়ান রূপাকে নিয়ে আবার তাদের সেই চেনা গলির মোড়ে ফিরে এলো। আরিয়ানের শরীর তখন ক্লান্তিতে আর রক্তক্ষরণে ভেঙে পড়েছে। সে কোনো মতে নিজের পা দুটো টেনে টেনে হাঁটছিল। ঠিক তখনই গলির মুখে দেখা গেল এক অদ্ভুত ও বিরক্তিকর নাটকীয় দৃশ্য। ফাহিম কয়েকজন পুলিশ আর এলাকার কিছু মাতব্বর লোক নিয়ে সেখানে গাড়ি থেকে নামল। রূপাকে দূর থেকে অক্ষত ও আরিয়ানের সাথে হেঁটে আসতে দেখে ফাহিম এক বুক স্বস্তির ভান করল। সে যেন কত বড় উদ্ধারকর্তা, এমন একটা বীরত্বের ভাব নিয়ে দৌড়ে এলো। ফাহিম এসে রূপার হাত ধরার চেষ্টা করে বলল, রূপা, ও গড, তুমি ঠিক আছো? তুমি জানো না আমার কী অবস্থা হয়েছিল। আমি তো গুন্ডাদের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য পুলিশ ডাকতে গিয়েছিলাম রূপা। আমি লোক জড়ো করতে গিয়েছিলাম যাতে ওদের উচিত শিক্ষা দেওয়া যায়। একা তো ওদের সাথে পারা যেত না। কিন্তু তুমি এই সাধারণ চায়ের দোকানদার আরিয়ানের সাথে এখানে কি করছো? ও নিশ্চয়ই তোমাকে কোনো ভুলভাল বুঝিয়েছে বা তোমার এই পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। ফাহিমের এই চরম নির্লজ্জতা, কাপুরুষতা আর মিথ্যা অভিনয় দেখে আরিয়ানের মুখে একটা তীব্র তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সেই এতই ক্লান্ত এবং ফাহিমের প্রতি এতই বিরক্ত যে এই জঘন্য মানুষের কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই মনে করল না। কিন্তু রূপা আর চুপ থাকলো না। তার ভেতরের সমস্ত আত্মসম্মান তখন জেগে উঠেছে। ফাহিম যখন আবার রূপার হাত ধরতে গেল, রূপা তার হাতটা এক ঝটকায় সরিয়ে দিল এবং কোনো কিছু না ভেবে তার সমস্ত শক্তি দিয়ে ফাহিমের গালে এক তীব্র থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে পুরো গলিটা এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। পুলিশ আর এলাকার মানুষ হাঁ করে তাকিয়ে রইল। ফাহিম নিজের গালে হাত দিয়ে অপমানে লাল হয়ে গেল। রূপার চোখে তখন কোনো কান্না ছিল না, ছিল এক তীব্র ঘৃণা আর আগুনের ফুলকি। সে ফাহিমের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, থামো ফাহিম, আর একটা নোংরা মিথ্যে কথাও তোমার ওই জঘন্য মুখ থেকে বের করবে না। তুমি পুলিশ ডাকতে যাওনি, তুমি নিজের চামড়া বাঁচাতে আমাকে ওই জানোয়ারদের মুখে ফেলে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছ। যখন আমি চিৎকার করে তোমাকে ডাকছিলাম, তুমি তখন গাড়ির অ্যাক্সিলারেটরে পা দিয়েছ। যদি আজ আরিয়ান সেখানে না যেত, তবে আমার সম্মান, আমার জীবন সব শেষ হয়ে যেত। আজ তোমার ওই চকচকে মুখোশটা খুলে গেছে ফাহিম। যে মানুষ একটা মেয়েকে বিপদে ফেলে পালায়, সে পুরুষ নামের কলঙ্ক। আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। আমার জীবনে তোমার মতো কাপুরুষের কোনো জায়গা নেই। দূর হও আমার চোখের সামনে থেকে। ফাহিম অপমানে ও লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে গাড়িতে উঠে চলে যেতে বাধ্য হলো, কারণ এলাকার মানুষ ও পুলিশ তখন তাকে ধিক্কার দিচ্ছিল। বিকেলের শেষ সূর্যটা মেঘের আড়াল থেকে বের হয়ে এসেছে। পুরো আকাশ জুড়ে এক একটা আবিরি ও সোনালি রঙের মিষ্টি ছটা ছড়িয়ে পড়েছে। গলিটা এখন একদম শান্ত। আরিয়ানের চায়ের দোকানের সামনে এসে রূপা আর আরিয়ান পাশাপাশি দাঁড়ালো। আরিয়ান দোকানটা খোলার চেষ্টা করতেই রূপা তার হাত থেকে চাবিটা নিয়ে নিজেই তালাটা খুলল এবং আরিয়ানকে বসিয়ে তার ক্ষতস্থানে পরম যত্নে ওড়না দিয়ে রক্ত মুছে দিল। আরিয়ান রূপার দিকে তাকিয়ে তার কপালে হাত দিয়ে একটু লাজুক হেসে বলল, আজকের পর থেকে হয়তো আমাদের আর জাস্ট ফ্রেন্ড বলা যাবে না, তাই না রূপা? মানুষ তোকে ভুল বুঝবে, বলবে এক চায়ের দোকানদারের সাথে। রূপা আরিয়ানের ঠোঁটে নিজের হাত রেখে তাকে থামিয়ে দিল।
তার চোখে তখন এক নতুন জীবনের আলো, যে জীবনে কোনো মিথ্যে নেই, কোনো কাপুরুষতা নেই। রূপা আরিয়ানের সেই রক্তাক্ত হাতটা নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আরিয়ানের বুকের খুব কাছাকাছি এসে তার কাঁধে আলতো করে মাথা রেখে ফিসফিস করে বলল, না আরিয়ান, আজ থেকে তুমি আর শুধু আমার বন্ধু নও, তুমি আমার জীবনের সেই ধ্রুবতারা, যে অন্ধকার রাতেও পথ দেখায়। তুমি আমার বেঁচে থাকার নতুন কারণ, আমার একমাত্র এবং শেষ ভালোবাসা। আরিয়ান আকাশের দিকে তাকালো। তার কপালে এখনও ব্যথার তীব্র অনুভূতি, কিন্তু মনের ভেতরে যে পরম সুখের জোয়ার বইছে, তার সামনে এই শারীরিক ব্যথা কিছুই নয়। দীর্ঘ বছরের নীরব নির্বৃত ও নিঃস্বার্থ অপেক্ষা আজ সার্থক হয়েছে। সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, তা শত ঝড়-ঝাপটা পেরিয়ে ঠিক সময় তার সঠিক মানুষের বুকে নিজের নীড় খুঁজে নেয়। আরিয়ান আর রূপার গল্পটা জাস্ট ফ্রেন্ড থেকে শুরু হলেও তা শেষ হলো এক অমর ও মহাকাব্যিক ভালোবাসার জয়গান গেয়ে। সমাপ্ত।